Hi students, I welcome to all of you to this session of polity. My dear students, we were discussing the fundamental rights. You know, the last class I discussed about the fundamental rights, article 14, article 12, 13 and 14 were discussed. Today we are going to discuss about the fundamental rights where right to equality. Under this right to equality we will be discussing about the article 15 and Mondal Commission will be also discussed. OBC creamy layer, this part also it will be discussed. So you know the fundamental rights, it is basically the most discussed part in the Constitution of India, as all of you know. তো আমি যেটা আজকে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 15। ফার্স্ট অফ অল দেখো, এখানে তোমরা দেখতে পাবে যে প্রভিশন অফ ডিসক্রিমিনেশন অন সার্টেন গ্রাউন্ডস, এটা বলছে আর্টিকেল 15। এর আগে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল। সো আমরা কিন্তু একটু না অনেকটাই ডিটেলসে পড়াশোনা করছি মেন্স লেভেলে, যেখানে প্রত্যেকটা আর্টিকেল ধরে ধরে কিন্তু আমরা স্পেশালি আমরা জোর দিয়ে কিন্তু সেই আর্টিকেলগুলো দেখছি, কারণ এইগুলো হচ্ছে মেইন আর্টিকেল, ঠিক আছে। এর মধ্যে অনেক কিছু লুকানো তথ্য আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তো দেখো আর্টিকেল 15 তোমরা জানো, মোটা যেটা ওপরে যেটা বলে যে দেয়ার শুড নট বি এনি কাইন্ড অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট এনি সিটিজেন অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। তাহলে এটা কিন্তু আর্টিকেল 15-এ লেখা আছে। বাট এখানে এই যে রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ, এটা কি আদৌ কি মানে এটা কি মেনে চলে আমাদের দেশ? সেখানে সেই বিষয়ে একটু ডিসকাশন করার আছে। বলছে দ্য টু ক্রুশিয়াল ওয়ার্ডস ইন দিস প্রভিশন আর ডিসক্রিমিনেশন অ্যান্ড অনলি। এই যে ডিসক্রিমিনেশন মানেও তো বুঝতে পারছো, মানে বাংলায় এটাকে যদি বলি তাহলে ডিসক্রিমিনেট করা মানে তোমাকে কিছু প্রিভিলেজ বা কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা। এবং অনলি, এই যে অনলি যে ওয়ার্ডটা দেখছো, এইগুলো এর মানেটা এখানে দেখো, যেটা মানে যদি আমরা একটা এক্সাম্পল নিয়ে বোঝাই, যে যদি মনে করো এই যে সেক্স মানে কি, সেক্স বলতে আইদার ইউ আর এ মেল অর এ ফিমেল, তাহলে এই বেসিসে ফিমেল, এই বেসিসে কিন্তু আমাদের দেশ, আমাদের স্টেট ডিসক্রিমিনেট করে না। তার মানে এই বোঝায় যে তুমি যদি একটা মেয়ে হও আর আমি যদি একটা ছেলে হই, তাহলে তুমি ঠিক যে পলিসি, যে সুযোগ সুবিধাগুলো দেশের নাগরিক হিসাবে পাচ্ছ, আমিও সেই একই সুযোগ সুবিধাগুলো পাবো, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? দেখো আমি যদি একটা এক্সাম্পল নিই, যদি মনে করো আমি নিলাম একটা এক্সাম্পল, ইন্ডিয়ান আর্মি। তুমি যদি ভালো করে ক্যালকুলেশন করে দেখো, এই যে বিএসএফ বা ইন্ডিয়ান আর্মি, যে সমস্ত পোস্টগুলো, ডিফেন্সের যে পোস্টগুলো, এখানে কটা মেয়ে আছে কটা ছেলে আছে তুমি নিজে বলো তো। অ্যাকচুয়ালি এখানে কিন্তু কোনো না কোনোভাবে তুমি দেখবে যে শিখ কমিউনিটি, এই কমিউনিটি যে পাঞ্জাবি যারা, সেই কমিউনিটির লোকজন কিন্তু বেশি, ঠিক আছে। তারপর তুমি যদি এমন দেখো যে ইন্ডিয়ান কোস্ট গার্ড বলে একটা পোস্ট আছে, সেখানে দেখবে নন বেঙ্গলি ছাড়া একটা বাঙালি নেই, ঠিক আছে। বা কোনো স্পেশালি, বা যদি তুমি দেখো যত আইআইটি সমস্ত ম্যাক্সিমাম উপরে ভট্টাচার্য, ব্যানার্জি, চ্যাটার্জি এরা বসে আছে। তার মানে প্রফেসর যে পোস্টগুলো, ঠিক আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা শ্রেণীর মানুষ একটা দিকটায় ঘেঁষছে। যদি আইএএস অফিসার দেখো, আইপিএস অফিসার, এটা ম্যাক্সিমাম নন বেঙ্গলি, বাঙালিদের অস্তিত্ব খুব কম এখানে, এরকম একটা ব্যাপার। তো আমরা জাস্ট যেটা বলছিলাম, যে মনে করো আমরা জাস্ট একটা আর্মি, যে আর্মিতে যে নিয়োগগুলো হয়, সেখানে দেখো মানে দেখবে তুমি যদি ভালো করে দেখো যে এখানে ম্যাক্সিমাম কিন্তু মেল ক্যান্ডিডেটদের প্রেফারেন্সটা বেশি আছে, তাই না? মেল ক্যান্ডিডেটরা কিন্তু সবসময় এখানে এদের মেজরিটি আছে। তাহলে কি সেক্সের বেসিসে কি ডিসক্রিমিনেট করা হলো? বিষয়টা ঠিক তা নয়। একটু যদি
জেনারেলভাবে এটা মানে একটু প্র্যাকটিক্যালি ভাবো, তাহলে তুমি দেখতে পাবে একটা মাস স্কেলের মানে যে মেল আর ফিমেল এদেরকে এদের মানে শরীরের ক্ষমতা, কার্যক্ষমতা, এটার উপরে বেস করে কিন্তু এই ধরনের কাজগুলো এদেরকে প্রোভাইড করা হচ্ছে। দেখো একটা আর্মি যদি একটা বিএসএফের কথা ভাবো, বর্ডার সিকিউরিটি ফোর্স, হ্যাঁ, যারা মনে করো এই সমস্ত বর্ডারগুলোতে যেগুলো মানে বাংলাদেশ বর্ডার, যে এরা আছে এখানে, পাকিস্তান, যে বিভিন্ন রকম মানে এসএসবি, যেমন নেপাল ভুটানে এসএসবি, বা তিব্বতের বর্ডারে আইটিবিপি আছে। তো এরা দেখো এখানে এরা রাত নেই দিন নেই এইভাবে থাকতে হবে, ঠিক আছে। তারপরে একটু সামর্থ্য, শারীরিক সামর্থ্য যেটা বলছে, দেখো এই যে আমি যখন বলছি শারীরিক সামর্থ্য মেয়েদের কম ছেলেদের বেশি, এরকম ব্যাপারটা ঠিক না। আমি কিন্তু বলছি একটা জেনারেলাইজ ফর্মে, ঠিক আছে। মানে তাহলে তো এরকম এক্সাম্পল মানে যদি মানে বডি খুব মানে যেটা বলে মাস্কুলান বডি, ঠিক আছে, মানে বেশ হেলদি একটা বডি, যেটা যার কার্যক্ষমতা শরীরের বেশি, মানে 10 কিলোমিটার দৌড়ে চলে আসলো, কিছুই হলো না, এরকম একটা ব্যাপার। তো সেইখানের দিক থেকে বিচার করতে গেলে কিন্তু যে মেল ক্যান্ডিডেট যারা, তাদের কিন্তু কোথাও না কোথাও কিছুটা হলে একটু এক্সট্রা পাওয়ার আছে। এটা আমি কিন্তু এক্সেপশনাল আছে, আমি আবার বলছি এক্সেপশনাল কেস কিন্তু আছে, হ্যাঁ। তাহলে যদি বলি যে গীতা ববিতা, তোমরা জানো সেই আমির খানের যে সিনেমাটায় যে পালোয়ান, এখানে কিন্তু এক্সাম্পল আছে, ঠিক আছে। তা বা ওই তোমার কি বলো, যার নামে সিনেমা তৈরি হয়েছে, যে মহিলা মানে প্রিয়াঙ্কা চোপড়া যিনি মানে ছিলেন আর কি। যাই হোক, তো এরকম কিন্তু আমাদের দেশে এরকম কিন্তু এক্সাম্পল আছে, বড় বড় বক্সার, তারা কিন্তু বড় বড় এক্সাম্পল আছে অলরেডি, ঠিক আছে। তো আমি কিন্তু সেই সময়গুলো এক্সেপশনাল কেসের কথা বলছি না, ঠিক আছে। তো এইখানে যেটা বলার সেটা হচ্ছে এই যে জেনারেল ফর্মে ইন্ডিয়াতে তুমি দেখলে যে যে মানে শরীরের ফিটনেস বা একটা ক্ষমতার উপরে বিচার করে কিন্তু এই পোস্টগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে, মেলদেরকে দেওয়া হয়। তো এরকম কিছু কিছু এক্সেপশনাল কেস আছে, ঠিক আছে, এরকম কিছু কিছু এক্সেপশনাল কেস কিন্তু আমরা দেখতে পাই। তো সেটাই এখানে কিন্তু ডিসকাস করা হয়েছে। বলছে ডিসক্রিমিনেশন মিনস টু মেক অ্যান অ্যাডভার্স ডিস্টিংশন উইথ রিগার্ড টু অর টু ডিস্টিংগুইশ আনফেভারেবলি ফ্রম আদার্স, মানে কাউকে কিছু ফেভার করে কিছু ডিস্টিংগুইশ করা যাবে না, এটাই বলছে, ঠিক আছে। দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড অনলি ক্যান নট দ্য মানে মানে ডিসক্রিমিনেশন অন আদার গ্রাউন্ড নট প্রোহিবিটেড, ঠিক আছে। ডিসক্রিমিনেশন অন্য গ্রাউন্ডে কিন্তু নিষিদ্ধ, মানে নট প্রোহিবিটেড, ঠিক আছে। এখানে কি বলছে, দ্য সেকেন্ড প্রভিশন অফ আর্টিকেল 15 says that no citizen shall be subjected to any disability, liability, restriction or condition on grounds of only religion, race, caste, sex, place of birth, with regard to the access to shop, public restaurant, hotel and place of public entertainment, or the use of well, tanks, bathing ghat, road and place of public resort maintained wholly or partly by state fund or dedicated to the use of general public. দেখো নেক্সট পয়েন্ট বলছে দিস প্রভিশন প্রোহিবিটস ডিসক্রিমিনেশন বোথ বাই দ্য স্টেট অ্যান্ড প্রাইভেট ইন্ডিভিজুয়াল হোয়াইল দ্য ফর্মার প্রভিশন প্রোহিবিটস ডিসক্রিমিনেশন অনলি বাই দ্য স্টেট। তো এখানে আশা করি এই পয়েন্টগুলো বোঝা গেল আমি যেটা বলতে চাইলাম। সেখানে আরও কিছু পয়েন্ট অ্যাড করা যায়। যদি আমি একটা মহিলাকে যদি মনে করো অ্যারেস্ট, তোমরা জানো রাত্রি 10টার পরে কোনো মহিলাকে কিন্তু অ্যারেস্ট করা যায় না, বা সকাল 6টার আগে কোনো মহিলাকে অ্যারেস্ট করা যায় না। তো এইখানে কি কোনো ডিসক্রিমিনেশন করা হলো? কারণ এদের আমাদের সমাজে এদের যে ফিজিক্যাল স্ট্রাকচার থেকে শুরু করে সব কিছুর দিকে বিচার করে কিন্তু এই সমস্তগুলো করা হয়েছে। ও কিন্তু মহিলাটা কিন্তু মানে ফিজিক্যালি টর্চার হতে পারে, ঠিক আছে। আমাদের দেশের প্রবণতা বা মানে এরকম একটা আছে, ঠিক আছে, যে রেপ কেস হয়ে যেতে পারে, ঠিক আছে, এরকম একটা ঘটনা ঘটতে পারে। তো এইভাবে কিন্তু কিছু কিছু প্রভিশন মানে আছে বা অলিখিতভাবে আছে আমাদের, মানে এটা কিন্তু লিখিত কোনো কিছু ব্যাপার নয়, অলিখিতভাবে আছে, কিন্তু এটা কিন্তু মানে এক্সিস্ট করে
কোনো না কোনোভাবে কিছু কিছু জায়গায় ডিসক্রিমিনেশন চলে। বা মনে করো যে এই যে আমি ব্যানার্জি চ্যাটার্জির কথা বললাম, তার মানে কি এই যে হায়ার কাস্ট যারা আছে, যে বড় বড় পোস্ট হোল্ড করে আছে, এরা কিন্তু কখনোই চায় না যে একটা মিডল ক্লাস বা একটা লোয়ার কাস্টের ছেলে সে ওই পোস্টটা হোল্ড করে, যদিও সে জায়গাটা মানে জন্য যোগ্য লোক, ঠিক আছে। কিন্তু এখানে একটা নেপোটিজম চলে না কোথাও না কোথাও, একটা নেপোটিজম চলে, মানে আমি আমার ধর্ম, আমি আমার জাতের লোকজনকে একটা দেবো, মানে ফেসিলিটি দেবো। তুমি জানো যখন বিহারের যখন লালু প্রসাদ যাদব যখন যখন রেলমন্ত্রী ছিলেন, তিনি তখন মানে নিজের বিহারের বেশি লোকজনকে মানে চাকরি দিয়েছিলেন, এরকম সমস্ত ঘটনা আছে, ঠিক আছে। এই সমস্ত ঘটনা কিন্তু দেখা যায়, এগুলো সচরাচর দেখা যায়। বা দেখবে কিছু কিছু জায়গায় যে কিছু কিছু ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে যে 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 কলেজের মালিক যে কমিউনিটির, সেই কমিউনিটির মানুষদের বা স্টুডেন্টদেরকে একটু একটা ফেসিলিটি দেওয়া হয়, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু চলে, তো এটা কিন্তু একটা ডিসক্রিমিনেশনের মধ্যেই পড়ে। তো আশা করি পয়েন্টটা বোঝা গেল। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে। তো আশা করি এই পার্টগুলো ক্লিয়ার হয়েছে। দেখো এইবার এইটা তো তোমাকে একটা বেসিক একটা আইডিয়া দিলাম, ব্যাপারটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি সে মানে অনেকগুলো এক্সেপশান কেস আছে, ঠিক আছে। মানে 3টে এক্সেপশান কেস আছে এখানে, ঠিক আছে। মানে এই যে নন ডিসক্রিমিনেশনের যে কথাটা বলছি, এখানে কিছু এক্সেপশনের কেস আছে। বলছে মানে স্টেট বেসিক্যালি দ্য স্টেট ইজ পারমিটেড টু মেক এনি স্পেশাল প্রভিশন ফর ওমেন অ্যান্ড চিলড্রেন। দেখো এই যে মানে এক্সেপশনাল যে 3টে কেস বলছি, এটা হচ্ছে মনে করো ওমেন অ্যান্ড চিলড্রেনদের কিছু এক্সেপশনাল মানে একটা প্রিভিলেজ দেওয়া আছে। মানে কি প্রিভিলেজ দেওয়া আছে? হ্যাঁ, রিজার্ভেশন অফ সিট ফর ওমেন ইন লোকাল বডিজ। তোমরা জানো যে কিছু কিছু লোকাল মানে আছে, বডি আছে যেখানে ওমেনদের জন্য স্পেশালি রিজার্ভেশন সিট রিজার্ভ করা আছে, যেটা এই পার্টিকুলার পদটা কিন্তু মহিলাদের জন্য, ঠিক আছে। এরকম কিছু এই যে লোকাল বডিগুলো আছে, সেইখানে কিন্তু এই মহিলাদের জন্য স্পেশাল কিছু সিট রিজার্ভ করা আছে, ঠিক আছে। তারপরে যে চিলড্রেন, এদের কিন্তু ফ্রি এডুকেশান দিতে হবে। তার মানে এইগুলো কিন্তু এক্সেপশনাল কেস, এই ডিসক্রিমিনেশনের আন্ডারে এগুলো কিন্তু এক্সেপশনাল। কারণ তোমরা জানো যে মহিলাবর্গ, তো আমাদের পার্লামেন্টে যদি তোমরা বিচার করো, তাহলে পার্লামেন্টে যে 545টার মধ্যে কটা মহিলা আছে? যেখানে তুমি যদি ইউএস বা মানে ইউনাইটেড কিংডম বা অনেক মানে নেদারল্যান্ড, হ্যাঁ, এই সমস্ত কান্ট্রিগুলো, কানাডা, এইসব সমস্ত কান্ট্রিগুলো দেখবে এখানে এদের রিপ্রেজেন্টেটিভ অনেক বেশি, মানে মোর দেন 40% মহিলা থাকে, ঠিক আছে। কিন্তু আমাদের দেশে কিন্তু এই জায়গাটায় দেখতে গেলে তুমি 20% মহিলাও তুমি খুঁজে পাবে না, ঠিক আছে। তাহলে এখানে এই জন্যই মহিলারা আছে তাদের যাতে তাদের কমিউনিটি, পার্টিকুলার কমিউনিটি যেন কোনোরকম ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য কিন্তু এই রিজার্ভেশনটা এদেরকে প্রোভাইড করেছে। এবং চিলড্রেনদের দেখো, এই বাচ্চাদের এদের এডুকেশনের একটা ব্যাপার আছে, তো এডুকেশন না হলে তো পিছিয়ে পড়বে না, তো এই জন্য এদেরকে একটা ফ্রি এডুকেশনের ব্যবস্থা করে। এগুলো ডিসক্রিমিনেশন ঠিক নয় অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে এদেরকে একটা সমাজে যাতে প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছতে পারে, তার জন্য একটা স্পেশাল একটা পাওয়ার বলতে পারো, বা স্পেশাল একটা অথরিটি দেওয়া, ঠিক আছে। বোঝা গেল? তো এটা গেল তোমার ওমেন অ্যান্ড চিলড্রেনের বিষয়, ঠিক আছে। এরপরে আমরা যদি বলি যে এই যে এডুকেশনাল, সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড যে ক্লাস, যেমন ওবিসি, এসসি, এসটি, হ্যাঁ, এদেরকে কিন্তু একটা স্পেশাল একটা মানে শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, আদার ব্যাকওয়ার্ড কাস্ট যেটা, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, হ্যাঁ, এদেরকে কিন্তু কী করা হয়েছে, এদেরকে কিন্তু কিছু স্পেশাল প্রভিশন দেওয়া হয়েছে। এগুলো কিন্তু বলছে স্পেশাল প্রভিশন, এগুলো কোনো ডিসক্রিমিনেশন নয়, ঠিক আছে। এদেরকে কেন? কারণ কারণ যখন দেশ স্বাধীন হয় তখন এরা অনেক পিছিয়ে পড়া একটা গোষ্ঠীর মধ্যে ছিল, ঠিক আছে। অনেক পিছিয়ে পড়া একটা গোষ্ঠী, যারা সমাজের সঙ্গে মানে অলরেডি মনে করো রেসের গ্রাউন্ড, তুমি অলরেডি এখানে পৌঁছে আছো, আর এরা এখন এখান থেকে শুরু করবে, ঠিক আছে। বা কেউ এখন এখানে আছে, কেউ এখানে আছে, কেউ এখানে আছে, আর এটা তুমি এত দূর আছো, তাহলে এটা তো একটা ইনইকুয়ালিটি হলো না। তো এদেরকে একটা প্রিভিলেজ দেওয়া হয়েছে এই কারণে, কারণ এরা অলরেডি অনেক সমাজে শোষিত অবস্থায় ছিল বহু বছর ধরে, এবং এদের মাইন্ড, এদের বুদ্ধি বিকাশ, মানে এগুলো কিন্তু ঠিকঠাক হয়নি। এই সমস্ত বেসিসে কিন্তু সোশ্যালি আর এডুকেশনালি
এটা কিন্তু ইকোনমিক্যাল নয়, ঠিক আছে। তাহলে সোশ্যাল আর এডুকেশনাল, সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি, মানে শিক্ষাগত আর সামাজিকভাবে এরা পিছিয়ে আসে, হ্যাঁ, তার জন্য এদেরকে কিন্তু একটা স্পেশাল প্রিভিলেজ দেওয়া হলো, ঠিক আছে। তাহলে মানে অ্যাকচুয়ালি বোঝা গেল ব্যাপারটা। হ্যাঁ, রিজার্ভেশন অফ সিটস অর ফ্রি কনসেশন ইন পাবলিক এডুকেশন, তোমরা জানো এটা মানে যারা SC ST কমিউনিটিতে আছে বা ওবিসি তাদের একটা ফেসিলিটি আছে, ঠিক আছে। তো এই সমস্তগুলো কিন্তু আছে। হ্যাঁ, এরপরে কি বলছে, এরপরে বলছে অ্যাডমিশন টু এডুকেশনাল ইনস্টিটিউশন ইনক্লুডিং প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন। তোমরা জানো প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশনেও কিন্তু অনেক সময় এদেরকে করা হয়, মানে প্রিভিলেজ দেওয়া হয় অনেকটা, ঠিক আছে। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি এই যে মাইনরিটি, মানে মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে এইগুলো এই যে প্রিভিলেজগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে, যে প্রিভিলেজগুলো এদেরকে দেওয়া হয়েছে, হ্যাঁ, তো এই যে প্রিভিলেজগুলো দেওয়া হয়েছে যে অ্যাডমিশন টু দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন, হ্যাঁ, ইনক্লুডিং প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশন, হ্যাঁ, মানে এটা গভর্নমেন্ট এইডেড হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে, কিন্তু এক্সেপ্ট মাইনরিটি, যে মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশন ছাড়া, ঠিক আছে। আচ্ছা, এই প্রভিশনটা কোথায় আছে? এই প্রভিশনটা 93rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2005, এখানে কিন্তু এই প্রভিশনটা একটা অ্যামেন্ডমেন্টের মধ্যে কিন্তু ধুয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে আবার মানে সেন্টার যে এনাক্ট করেছিল, সেন্ট্রাল এডুকেশন ইনস্টিটিউশন, যেখানে রিজার্ভেশন অ্যাডমিশনের ক্ষেত্রে রিজার্ভেশন একটা অ্যাক্ট এনেছিল 2006, ঠিক আছে। তাছাড়া তোমরা জানো যে 27% রিজার্ভেশন যে কাদেরকে দেওয়া হয়, 27%, হ্যাঁ, রিজার্ভেশন, সেটা হচ্ছে তোমরা জানো যে ওবিসি ক্যাটাগরিকে দেওয়া হয়, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। হ্যাঁ, এই কোথায় কোথায় দেওয়া হয়? IIT, বিভিন্ন রকম IIT বা IIM, IIT, এই সমস্ত যে ইনস্টিটিউট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তারপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু ওবিসিদের এই 27% রিজার্ভেশন কিন্তু প্রোভাইড করা হয়, ঠিক আছে। তাহলে আশা করি এটা ক্লিয়ার হলো যে অ্যাকচুয়ালি যে মানে এইগুলো কেন করা হয়েছে, কারণ সমাজে এরা একটা পিছিয়ে পড়া একটা কমিউনিটি, এবং এদেরকে ট্র্যাকে বা সেম একটা জায়গায় আনার জন্য কিন্তু এই ধরনের প্রিভিলেজগুলো দেওয়া হয়েছিল। বোঝা গেল? সো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো এবার দেখো নেক্সট স্লাইডে দেখো কি বলছে। দ্য এপ্রিল 2008 সুপ্রিম কোর্ট upheld the validity of both amendment অ্যাক্ট অ্যান্ড ওবিসি কোটা। দেখো ডক্টর বি আর আম্বেদকর হয়তো রিজার্ভেশন পলিসিটা নিয়ে এনেছিলেন, কারণ সেই সময়ে কিন্তু মানে কিছু শ্রেণীর মানুষ কিন্তু অনেক পিছিয়ে পড়ার মধ্যে ছিলেন, ঠিক আছে। তার জন্যই কিন্তু এই ওবিসি, SC ST এগুলো আনা হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এটা সারা জীবনের জন্য থাকবে। এটার কিন্তু একটা ছিল, মানে অ্যাকচুয়ালি তোমরা যদি কনস্টিটিউশন পড়ে থাকো বা ভালো দেখবে, তুমি লোকমুখেও শুনে বা পেপার পড়লেও জানো যে এটা অ্যাকচুয়ালি কিছু বছর পর পর, মানে এটাকে বলা হয়েছিল যে এটা আপাতত নিয়ে আসা হয়েছে, কিন্তু যখন মানে রেসের ঘোড়া আপাতত এরকম জায়গায় আছে, কিন্তু যখন 3টে রেসের ঘোড়া একই জায়গায় চলে আসবে, তখন কিন্তু অটোমেটিক্যালি রিজার্ভেশনটা কিন্তু কী করা হবে, মানে তুলে নেওয়া হবে। এই ব্যাপারটা কিন্তু মানে এরকম একটা মানে অ্যাডভাইস বা এরকম একটা আলোচনা কিন্তু করা হয়েছিল, ঠিক আছে। কিন্তু এটা এখনও পর্যন্ত সেই রিজার্ভেশন পলিসি রয়েছে। দেখো এখনও তোমরা যদি দেখো যে প্রচুর মানে এই নিয়ে ঝামেলা চলে যে হায়ার কাস্ট আর লোয়ার কাস্ট এর রিজার্ভেশন তুলে দেওয়া এই নিয়ে ঝামেলা। কিন্তু কী বলো তো, এখানে যেটা হয় সেটা হচ্ছে ভোট ব্যাংক পলিসি। তো ভোট ব্যাংক পলিসি তোমরা আশা করি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। যেই পলিটিশিয়ান আসে সে হচ্ছে সবাইকে রিজার্ভেশন দিয়ে দিতে পারলে আরও ভালো হয়, ঠিক আছে। তো এই ব্যাপারটা কিন্তু এখানে চলে, ভোট ব্যাংক পলিসি, যেখানে কোনো গভর্নমেন্টই এসে কিছু করতে পারে না, কারণ আলটিমেটলি একটা পার্টিকুলার শ্রেণীর মানুষ, মনে করো এখানে 1 লাখ ভোট আছে SC, এখানে 1 লাখ ভোট আছে ST, এখানে 1 লাখ ভোট আছে OBC। এবার আমি যদি এই 1 2 মানে টোটাল মনে করো 3 লাখ আছে তোমার আনরিজার্ভ, তাহলে 3 লাখ আর এখানে গেল কত, 1 লাখ 1 লাখ 1 লাখ, ঠিক আছে। এইবার এইখানে দেখো 50-50 হয়ে গেল। তাহলে 50-50 যদি হয়ে যায়, আমি যদি এই শ্রেণীকে যদি বঞ্চিত করি, আর এই শ্রেণীকে বঞ্চিত করলাম, তাহলে এই পুরো শ্রেণীটার ভোটটা কিন্তু অপোনেন্টের কাছে চলে যাবে।
আর অপোনেন্টের কাছে চলে গেল, এবার অপোনেন্টের কি এমন আছে কি আনরিজার্ভ ক্যান্ডিডেট কেউ ভোট দেবে না, এরকম হতে পারে? তাহলে এখান থেকে কিন্তু তোমার মোটামুটি সিংহাসন হারাচ্ছেন যিনি রাজা আছেন, ঠিক আছে? তো ব্যাপারটা ওইখানেই মানে প্রবলেমটা ওইখানেই ঘটে যায়, যে যেই সরকার আসে সেই কিন্তু চায় না কোনো একটা পার্টিকুলার কমিউনিটিকে আঘাত করতে, কারণ আঘাত করলেই সঙ্গে সঙ্গে সরকার বদলি হয়ে যেতে পারে, ঠিক আছে? আর তাছাড়া এই যে একটা সুযোগ সুবিধা, আমি তোমাদেরকে এই রিজার্ভেশন দেবো ক্ষমতা এলে, এই যে ব্যাপারটা, ঠিক আছে, এইভাবে ভোট ব্যাংক পলিসি চলে, তার জন্যই কিন্তু এই ব্যাপারটা হয়েছে। কিন্তু তার মানে কি এই সুপ্রিম কোর্ট তাহলে কিন্তু ডাইরেক্ট করা হয়েছে, কি বলছে দেখো, একটা যে মানে এই যে ওবিসি এসসি এসটি, এই যে ওবিসিদের 27%, ঠিক আছে, আর এসসিদের হচ্ছে 15%, আর এসটি হচ্ছে 7.5%, এই যে রিজার্ভেশনটা আছে। তো বলা হয়েছিল কি, একটা মানে বলা হয়েছিল যদি কোনো ওবিসি ক্যান্ডিডেট, মানে তোমরা এই যে ক্রিমি লেয়ার নন ক্রিমি লেয়ার ম্যাক্সিমাম যারা শুনছো ওদের তাদের তোমাদের মধ্যেই অনেকে আছে, দেখবে কেউ ক্রিমি লেয়ারের মধ্যে পড়ে যাচ্ছে, কেউ নন ক্রিমি লেয়ারের মধ্যে পড়ছে। কী মানে কি অ্যাকচুয়ালি তার মানেটা কি? মাঝে মাঝেই তোমরা মানে যারা আছে যারা ওবিসি তারা মাঝে মাঝে 3 মাস পর পর বা একটা নির্দিষ্ট পার্টিকুলার টাইম পর পর কিন্তু এটাকে আবার ইয়ে করতে হয়, মানে আপডেট করতে হয় যে তুমি ক্রিমি লেয়ারের মধ্যে পড়ছো নাকি নন ক্রিমি। এই ক্রিমি লেয়ার মানে হচ্ছে অ্যাডভান্স সেকশন, আর নন ক্রিমি লেয়ার মানে হচ্ছে যারা অ্যাডভান্স সেকশনের মধ্যে এখনও এসে পৌঁছয়নি। বলতে চাইছে কি, বলতে চাইছে যদি কোনো ক্যান্ডিডেট সে ওবিসি ছিল, এবার সে মনে করো সুযোগ সুবিধা পাওয়ার পরে সে একটা ভালো চাকরি করছে, মনে করো সে আইএএস অফিসার হয়ে গেছে, বা মনে করো সে কোনো একটা বড় কর্নেল পদে আছে, বা কোনো বড় ডক্টর হয়ে গেছে, বা লয়ার হয়ে গেছে, তাহলে কিন্তু যদিও একবার গভর্নমেন্ট চাকরি পেয়ে যায় সেই ক্যান্ডিডেট, তাহলে কিন্তু ওর নেক্সট ওর ছেলে বা মেয়ে, তার ছেলে বা মেয়ে কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা পাবে না, ওবিসি ক্যান্ডিডেট হতে পারবে না, সে জেনারেলের মধ্যে চলে যাবে। মানে তখন সে ক্রিমি লেয়ার থেকে নন ক্রিমি লেয়ার থেকে ক্রিমি লেয়ারে কিন্তু আপগ্রেড হয়ে যাবে, ঠিক আছে? তো এই ব্যাপারটা দেখো এখানে কি বলছে, কোর্ট কি বলছে, কোর্ট ডাইরেক্টেড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু এক্সক্লুড দ্য ক্রিমি লেয়ার অ্যামাং দ্য ওবিসি ওয়াইল ইমপ্লিমেন্টেড দ্য ল। ক্রিমি লেয়ার মানে চিলড্রেনরা, তারা কি বলছে এই ফেসিলিটিগুলো পাবে না। এইবার এখানে কারা পাবে না, কারা কারা বেনিফিটেড হবে না, বলছে কোনো প্রেসিডেন্ট হয়ে গেল তোমার বাবা ভাইস প্রেসিডেন্ট, জাজ অফ সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, চেয়ারম্যান অফ ইউপিএসসি, মেম্বার অফ ইউপিএসসি, স্টেট পিএসসি, তারপরে সিইসি, হ্যাঁ মানে ঠিক আছে। তো এই সমস্তগুলো ক্যাগ, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ঠিক আছে, বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, এই সমস্ত এইগুলো কিন্তু হলে কিন্তু সে এলিমিনেট হয়ে যাবে, নন ক্রিমিনাল থেকে ক্রিমিনালে আপগ্রেড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, গ্রুপ এর যে পদগুলো আছে, গ্রুপ বি, হ্যাঁ, মানে যে অফিসার র্যাঙ্ক, অল ইন্ডিয়ার যে অফিসার র্যাঙ্কগুলো আছে সেন্ট্রাল মানে স্টেটের, ঠিক আছে, তার ইকুইভ্যালেন্ট পিএসইউ, ইকুইভ্যালেন্ট ব্যাঙ্ক, ইন্স্যুরেন্স কোম্পানিতে যে ইকুইভ্যালেন্ট পোস্টগুলো আছে, বিভিন্ন রকম অর্গানাইজেশন, ইউনিভার্সিটিতে, ঠিক আছে, পাবলিক এমপ্লয়মেন্ট, এরা কিন্তু সব নন ক্রিমি লেয়ার থেকে ক্রিমি লেয়ারে চলে যাচ্ছে। আর কি আছে, আর বলছে র্যাঙ্ক অফ কর্নেল, ওই যে কর্নেল পদ আছে কোনো আর্মি অফিসার, ঠিক আছে, এয়ারফোর্স অফিসার, প্যারামিলিটারি ফোর্স, ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার, আর্টিস্ট, অথর, কনসালটেন্ট অ্যান্ড সো অন, এই সমস্ত পদগুলো যারা হোল্ড করে থাকবে, তাদের নেক্সট তাদের যে উত্তরসূরি বা যাদের বা ছেলে বা মেয়েরা কিন্তু এই ক্ষমতাটা নিতে পারবে না। এইবার এখানে যে কোশ্চেন আসছে দেখো, তারপরে বলছে ট্রেড, বিজনেস, ইন্ডাস্ট্রি, এই সমস্ত যারা যারা এনগেজ আছে তারাও কিন্তু এক্সক্লুড হয়ে যাচ্ছে। এই বিভিন্ন রকম মানুষ যাদের জমি জায়গা অনেক বেশি আছে, ঠিক আছে, হয়তো যারা চাষি কিন্তু মনে করো জমি জায়গা অনেক বেশি আছে, এখানে দেখো লিখেছে এগ্রিকালচারাল ল্যান্ড অ্যাভাব দ্য সার্টেন লিমিট, কিছু লিমিট আছে, ঠিক আছে। তাহলে কী লিমিট বলছে, বলছে যে আর গ্রস ইনকাম বলছে 6 লাখ, 6 লাখের বেশি সে কিন্তু এই ওবিসির যে সুযোগ সুবিধা প্রিভিলেজ পাবে না, ঠিক আছে। আর এই যে ব্যাপারটা যার এই যে 1 লাখ, 2.5 লাখ, 4.5 লাখ, 6 লাখ কী করে হয়েছে, 6 লাখ 2013 অনুযায়ী, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ডেট মানে পরপর যেন ইনফ্লেশনের সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতির সাথে সাথে 100 টাকার মূল্য কিন্তু 1 বছর পরে মোটামুটি ইনফ্লেশনের সাথে সাথে প্রায় 110 টাকা হয়ে যায়। তো সেই অনুযায়ী ইনকামও বাড়বে। তো তার জন্য দেখো এটা 1993 সালে 1 লাখ ছিল, 2.5 লাখ ছিল 2004-এ, 4.5 লাখ ছিল 2008-এ, 6 লাখ ছিল 2013। এইভাবে কিন্তু ডে বাই ডে এটা কিন্তু হয়। তার মানে কোশ্চেন কিন্তু একটা অ্যারাইজ হচ্ছে, স্যার ওবিসি
এসসি এসটি। তাহলে আপনি কথা বললেন ওবিসিদের নিয়ে, তো ওবিসি রিজার্ভেশন কি হলো, ওবিসি রিজার্ভেশন হারালো, কিন্তু এসসি এসটিদের কিছু হলো না। তাহলে এদের সঙ্গে কি ডিসক্রিমিনেট করা হলো ব্যাপারটা? তা এবার এখানে যদি বলতে হয় তাহলে এক্সাম্পল দিয়ে আমাকে বোঝাতে হবে। মনে করো কোনো একটা পদের জন্য, পার্টিকুলার পদের জন্য মনে করো 50টা সিট আছে, ঠিক আছে, যে 50টা অফিসার নেওয়া হবে। এই 50টা অফিসার, বা আমি কাজের সুবিধার্থে মনে করো 100টা নিলাম, 100টা, তার মানে এই 100টার মধ্যে ম্যাক্সিমাম 49% রিজার্ভেশন হতে পারে, ঠিক আছে, তাই আমাদের কনস্টিটিউশনে লেখা আছে। তাহলে মনে করো 27 আছে ওবিসি, এসসি আছে 15টা, আর 7.5টা আছে, ঠিক আছে, এসটি। এইবার দেখা যাচ্ছে যে এই ওবিসি 27, এই 27 কেন, তার বেশি 54টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য এইখানে কিন্তু এই যে এক্সক্লুড করা, কিন্তু এই যে 15 আর 7.5, 22.5টা যে সিট আছে, এই 22.5টা সিটের মধ্যে দেখা গেলো এসসি এসটি ক্যান্ডিডেট সব মিলিয়ে পাওয়া যাচ্ছে 15টা, বোঝা গেল? তার মানে এখনও এরা এতটাই পিছিয়ে পড়া জাতের মধ্যে, মানে এতটা পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে আছে যে এই যতগুলো রিজার্ভেশন সিট আছে ততগুলো সিটও সে মানে অকুপাই করতে পারছে না, মানে তাদের এলিজিবিলিটি নেই। তো সেইখানে দেখতে গেলে যে হ্যাঁ, এখনও এরা কিন্তু সমাজে সেই একটা ফ্লেক্সিবল, একটা হেলদি জায়গায় এসে পৌঁছয়নি। এই কারণে কিন্তু আমাদের কনস্টিটিউশনে কি করা হয়েছে, এদেরকে এই রিজার্ভেশনটা তুলে দেওয়া হয়নি। কিন্তু এখন অ্যাকচুয়ালি এই মুহূর্তে যদি আমি বিচার করি তাহলে কিন্তু কোথাও না কোথাও এই জায়গাটা কিন্তু গভর্নমেন্টকে মানে ভাবলেও ভাবতে পারে। কারণ তোমরা দেখতে পাও যে অনেক জায়গায় ভালো ভালো পোস্ট হোল্ড করে আছে, অথচ সে সুযোগ সুবিধাগুলো নিচ্ছে, এরকম কিন্তু আছে অনেক কেস, ঠিক আছে। তো এর জন্যই ঝামেলাগুলো চলে, যে অনেক সময় দেখবে বিভিন্ন রকম আইএএস অফিসার, তার বাচ্চা কাচ্চা, তারাও কিন্তু এসসি এসটি যে পদ মানে রিজার্ভেশনের সুবিধাগুলো নিয়েছে, এরকম আছে, ঠিক আছে। তোমরা রিসেন্ট এক্সাম্পল যদি দেখতে পাবে যে একটা মেয়ে, মানে এই তো কয়েক বছর আগে একটা মেয়ে যে মানে ফার্স্ট র্যাঙ্ক করলো এসসি থেকে, ঠিক আছে, সম্ভবত এসসি ছিল, কি দাবি, টি দাবি, হ্যাঁ, টিনা দাবি, ঠিক আছে। তো মানে এখানে কিন্তু এই নিয়ে একটা ক্রিটিসিজম চলেছিল। তো এই সমস্ত এক্সাম্পলগুলো আমাদের চোখের সামনে দেখা যায়। তো এইখানে দাঁড়িয়ে কিছু না কিছু কখনো এখানে মানে যারা জেনারেল ক্যাটাগরির ছেলেরা আছে তারা কিন্তু অক্ষুণ্ণ বা মানে অসন্তুষ্ট তো থাকেন, ঠিক আছে। এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো আছে। যাই হোক, এই সমস্ত কন্ট্রোভার্সিগুলো আমরা দেখতে পাই সমাজের মধ্যে। আমরা চলো নেক্সট যে স্লাইড। হ্যাঁ, তো ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, দেখো এখানে হচ্ছে এটা আমরা চলে এসেছি আর্টিকেল 16। এখানে কি বলছে, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল সিটিজেন ইন ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট অফ এনি অফিস আন্ডার দ্য স্টেট। মানে সবাই, মানে যে তুমি ইন্ডিয়ান সিটিজেন হিসেবে যে তোমার সবার জন্য সমানভাবে ইকুয়ালিটি অফ অপরচুনিটি দেবে পাবলিক এমপ্লয়মেন্ট, সবার কাজ করার। এবার তার মানে এই নয় যে আমি 8 পাস বলে আমি আইএএস অফিসার হয়ে যাবো, না, আমাকে সেই কোয়ালিফিকেশানটা আগে অ্যাকোয়ার করতে হবে। বেসড অন দ্য ক্লাস কোয়ালিফিকেশান আর গিভেন এক্সাম I can qualified, I can appoint as আইএএস অফিসার লাইক দিস, ওকে। তার মানে যে কেউ ডব্লিউবিসিএস অফিসার হয়ে যাবে সেরকম নয়, তাকে সেই এক্সামগুলো প্রিলি ক্লিয়ার করতে হবে, মেন ক্লিয়ার করতে হবে, তাকে ইন্টারভিউ ফেস করতে হবে। তো এই ব্যাপারটা কিন্তু এখানে আসে। তো এখানে দেখো, তার মানে বলছে যে যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের জন্য, বাইরের জন্য না, ঠিক আছে। নো সিটিজেন ক্যান বি ডিসক্রিমিনেটেড এগেনস্ট or be ineligible for any employment of office under the state on ground of any religion, race, caste, sex, descent, place of birth or resident। দেখো সেই একই জিনিস 15-এ যেটা বলেছিল 5টা, রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ বলেছিলাম। এখানে ডিসেন্ট মানে বুঝতে পারছো, মানে আমার মানে আমি মনে করো আমার বাবা রাজা ছিল, তার মানে এই নয় যে আমি ডিসক্রিমিনেট হয়ে যাব বা এরকম কিছু, যে আমি কোনো চাকরি পাবো না, এরকম না। আমিও এক্সাম দেবো, এক্সাম দিয়ে যদি আমি চাকরি পেতে পারি তাহলে অবশ্যই, ঠিক আছে। এইবার এখানেও কিছু এক্সেপশন আছে, 3টে এক্সেপশন আছে, ঠিক আছে। এক্সেপশন টু দ্য রুল অফ ইকুয়ালিটি অফ অপরচুনিটি, মানে কী এক্সেপশন,
বলছে পার্লামেন্ট ক্যান প্রেসক্রাইব রেসিডেন্ট অ্যাজ এ কন্ডিশন ফর সার্টেন এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট। তার মানে পার্লামেন্ট কি প্রেসক্রাইব করতে পারে রেসিডেন্স অ্যাজ এ কন্ডিশন ফর সার্টেন, মানে এই মানে একটা এরিয়ার আর কি, যে এরাই আর কি ইয়ে হবে, মানে এই এলাকার লোকই এখানে চাকরি পাবে, এরকম একটা ব্যাপার। ইন স্টেট অর ইউনিয়ন টেরিটরি অর লোকাল অথরিটি আন্ডার অর আদার অথরিটি, মানে দেখা গেলো পার্টিকুলার, যে আমরা যদি হায়দ্রাবাদের কথা বলি, হ্যাঁ হায়দ্রাবাদে মানে যে নিজামরা ছিল, মানে ওখানে কিন্তু একটা পার্টিকুলার কমিউনিটি কিন্তু ওইখানের ইয়েটা পাবে আর কি, সুযোগ সুবিধাটা পাবে। বা এই রিসেন্ট দেখতে পাবে তুমি অন্ধ্রপ্রদেশে এরকম একটা রুলস, যে আমাদের অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার হচ্ছে কি জয়প্রকাশ রেড্ডি না কি আছে, তো অন্ধ্রপ্রদেশের যে এই মুহূর্তে যে চিফ মিনিস্টার, তো সে হচ্ছে তোমার এই রুলসটা করেছে যে এইখানে কোনো ইন্ডাস্ট্রি সেটা বলে এখানকার আশেপাশের মানুষরা কিন্তু এই ধরনের জবগুলো পাবে। তো এরকম কিছু কিছু ইয়ে করতে পারে, ঠিক আছে, পার্লামেন্টের হাতে সেই পাওয়ারটা আছে যে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে প্রেসক্রাইব করতে পারে যে কে ইয়ে পাবে, ঠিক আছে। তো যাই হোক, তো তারপরে নেক্সট দেখো, নেক্সট কি বলছে, স্টেট ক্যান প্রোভাইড ফর রিজার্ভেশন অফ অ্যাপয়েন্টমেন্ট অর পোস্ট ইন ফেভার অফ এনি ব্যাকওয়ার্ড ক্লাসেস, কোনো ব্যাকওয়ার্ড ক্লাসের উপরে কিন্তু অ্যাপয়েন্ট করতে পারে, রিজার্ভেশন দিতে পারে, হ্যাঁ, দ্যাট ইজ নট অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেটেড ইন দ্য স্টেট সার্ভিস। মানে এই যে কয়েকদিন আগে মানে একটা তামিলনাড়ুতে এই কেসটা হয়েছিল যে 50%-এর ওপরে মানে ইয়েটা চলে যাচ্ছিলো, রিজার্ভেশনটা চলে যাচ্ছিলো, ঠিক আছে। তো এরকম কিছু কেস আছে। বা এই যে EWS, ইকোনমিক উইকার সেকশন, এটা 10% রিজার্ভেশন দেওয়ার পরে অ্যাকচুয়ালি কেসটা কীরকম হয়েছিল দেখো, যে 27% প্লাস 15 প্লাস 7.5 প্লাস 10, মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে 27, 37, 42 আর 10 52, তার মানে বুঝতে পারছো, দেখো 15% SC, 7.5% ST, আর এই 10% হচ্ছে ইকোনমিক উইকার সেকশন, আর 27% OBC, তাহলে এটা গ্রেটার দেন 50% হয়ে যাচ্ছে। তো তার মানে এটা কিন্তু মানে স্পেশালি লেখা আছে যে 49%-এর উপরে রিজার্ভেশন দেওয়া যাবে না, তার মানে কোথাও না কোথাও এইখানেও কিন্তু এটা ভায়োলেট করে যাচ্ছে, ঠিক আছে। তো এই সব নিয়ে যাই হোক, এটা যদি জুডিশিয়াল রিভিউয়ের মধ্যে আসে, আমার মনে হয় না এটা ইকোনমিক উইকার সেকশনটা রাখতে পারবে। যাই হোক, এখন যে কারেন্ট যে গভর্নমেন্ট আছে তার এগেনস্টে তো কেউ কিছু বলতে পারবে না, এটা ভবিষ্যতে এটা চ্যালেঞ্জের মুখোমুখি আসতে হতে পারে। এই নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও বানাবো ভাবছি, তোমাদেরকে প্রোভাইড করব। তো আমাকে একটু সময় দিতে হবে, আমি এই ইকোনমিক উইকার সেকশন নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। এখানে কিছু চেঞ্জেস করা হয়েছে আর্টিকেল 16-এ, আর্টিকেল 15-এ কী করা হয়েছে সেই সমস্ত নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও বানাবো, ঠিক আছে। তো বোঝা গেল ব্যাপারটা। আর কি বলছে, এ ল ক্যান প্রোভাইড দ্যাট incumbent of an office related to religious or denominational institution or a member of its governing body should belong to the particular religion or ডিনোমিনেশন, ঠিক আছে। ডিনোমিনেশন মানে ব্যাপারটা বুঝতে পারলো, যে এই যে কিছু কিছু যে স্পেশাল এক্সেপশন আছে সেগুলো কিন্তু এখানে ডিসক্রাইব করা হয়েছে, যে পার্লামেন্ট এখানে কিছু স্টেটকে বা কোনো একটা মানে লয়ের মাধ্যম দিয়ে এই জিনিসগুলো কিন্তু করা যেতে পারে, ঠিক আছে। তো মানে এখন আমার যেটা মনে পড়ছে যে একটা মুল্ক রুল ছিল হায়দ্রাবাদে, তো সেখানে একটা পার্টিকুলার কমিউনিটিকে একটা স্পেশাল মানে ইয়ে করা মানে প্রিভিলেজ দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে আমরা আসছি মন্ডল কমিশন অ্যান্ড আফটারমাথ। মন্ডল কমিশনটা কী জিনিস সেটা আমরা এখানে দেখব। আচ্ছা, তো এরপরে যেটা আসে সেটা হচ্ছে মন্ডল কমিশন অ্যান্ড আফটারমাথ। দেখো মন্ডল কমিশনটা কি সেটা মানে অ্যাকচুয়ালি 1979-এ মোরারজি দেশাই গভর্নমেন্ট ছিল, তোমরা জানো। যখন সেই জনতা দলের গভর্নমেন্ট, যে মানে কংগ্রেস সেই তোমার 75 থেকে 77-এর মধ্যে যে কংগ্রেসের সেই এমার্জেন্সি ঘোষণা হয়েছিল, তারপরে কিন্তু এই মোরারজি দেশাইয়ের গভর্নমেন্ট আসে, ঠিক আছে। সেখানে কি হয়েছে, এই মন্ডল কমিশন মানে এই যে স্যার বিপি মন্ডল, ঠিক আছে, এনাকে একটা মানে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, ঠিক আছে, সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন, ঠিক আছে। এটা মানে সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন গঠন করা হয়েছে আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ দ্য বিপি মন্ডল, ঠিক আছে।
সে যে ছিল মেম্বার অফ পার্লামেন্ট, ঠিক আছে। তো এনাকে কি বলা হয়েছিল যে তুমি জাস্ট ইনভেস্টিগেট করো, হ্যাঁ, আর্টিকেল 380 আন্ডারে, হ্যাঁ, বলছে তুমি ইনভেস্টিগেট করো আর টোটাল গোটা ইন্ডিয়াতে, এবং দেখো কন্ডিশন কি কন্ডিশন আছে, সোশ্যালি এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস কারা আছে, এবং তারপরে তুমি সাজেস্ট করো কি মেজার্স নেওয়া যায়, কি মানে এদেরকে অ্যাডভান্সমেন্ট দেওয়ার জন্য আমরা কি করতে পারি। তো এইখানে মণ্ডল কমিশনের গঠন হয়েছিল, স্যার বিপি মণ্ডলের আন্ডারে। তো এখানে কি হয়েছিল, মণ্ডল কমিশন রিপোর্ট দিয়েছিল 1980-তে। কী বললো, আইডেন্টিফাই করেছে 3743 কাস্ট, 3743টা কাস্ট, ঠিক আছে। আইডেন্টিফাইড 3743 কাস্ট অ্যাজ সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড, নিয়ারলি 52% কম্পোনেন্ট অফ দ্য পপুলেশন। মানে 100টার মধ্যে 52টা কমিউনিটি, 52% লোক, 100%-এর মধ্যে 52% লোক কি, যারা আসছে 3743টা কাস্টের মধ্যে, যারা এডুকেশনালি আর সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, ঠিক আছে। হ্যাঁ, তারপরে কি বলছে, এক্সক্লুডিং দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। ভালো করে দেখো, এটা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ছাড়াও 52% লোক যারা 3743টা কাস্টের মধ্যে আসে, যারা এডুকেশনালি আর সোশ্যালি ব্যাকওয়ার্ড, ঠিক আছে। বুঝতে পারছো তাহলে কী অবস্থা হবে। তো যাই হোক, এখানে দেখো তারপরে কি বলছে, কমিশন রিকমেন্ড করেছিল 27% রিজার্ভেশন, গভর্নমেন্ট জব ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাস, 27% গভর্নমেন্ট জব ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাস, হ্যাঁ। টোটাল রিজার্ভেশন ফর অল, মানে SC ST OBC এর এটা হবে 50%, ঠিক আছে। এই রিকমেন্ডেশনটা কিন্তু করেছে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই কমিশন রিকমেন্ড করেছে এটা যে টোটাল হবে 50% ম্যাক্সিমাম, ঠিক আছে, হ্যাঁ। আর এখানে 27% ফর OBC, ঠিক আছে। এইবার কি হলো দেখো, 1990 সালে ভিপি সিং গভর্নমেন্ট, এরপরে ভিপি সিংয়ের গভর্নমেন্ট এসেছিলো 1990 সালে। এই গভর্নমেন্ট যখনই এটাকে চেঞ্জ করতে যায়, তখনই ধাপ করে সরকার পড়ে যায়, ঠিক আছে। কি হয় দেখো, ডিক্লেয়ার্স রিজার্ভেশন 27% গভর্নমেন্ট জব ফর OBC, হ্যাঁ। মানে এই যে মানে অ্যাকচুয়ালি 1990 সালে ডিক্লেয়ার 27% গভর্নমেন্ট জব OBC, এগেইন ইন 1991, হ্যাঁ। মানে অ্যাকচুয়ালি যে কি করা হয়েছিল, যে এই যে টোটাল 50%-এর ব্যাপারটা আর কি, এইটা কিন্তু ইনি কি করেছিলেন, যে 27% গভর্নমেন্ট জব ফর OBC যেটা বলা হয়েছে, সেটা ইনি করেছেন, ঠিক আছে। এবং সঙ্গে সঙ্গে এনার সরকার পড়ে গেল। মানে অ্যাকচুয়ালি ইনি যেটা করেছিলেন সেটা হচ্ছে তোমার মানে রিজার্ভেশন যে পলিসি, সেখান থেকে তো ডিমিনিশ করার চেষ্টা করেছিলেন, ঠিক আছে। মানে কিছুটা রিজার্ভেশনে কিছুটা মানে রেস্ট্রিকশান আনার চেষ্টা করেছিলেন ভিপি সিং গভর্নমেন্ট, তার জন্য সঙ্গে সঙ্গে সরকার কিন্তু পড়ে গেছিলো, ঠিক আছে। তারপরে কী হলো, নরসিংহ রায়, তোমরা জানো নরসিংহ রাও গভর্নমেন্ট 1991-এ আসলো, এইবার সে কী করলো, দুটো চেঞ্জ করলো, হ্যাঁ। কি ইন্ট্রোডিউস করেছে দেখো, বলছে প্রেফারেন্স টু দ্য পুয়ারার সেকশন অ্যামং দ্য OBC ইন 27%, মানে যারা OBC আছে তাদের মধ্যে পুয়ার সেকশনকে প্রেফারেন্স দিতে হবে, হ্যাঁ। দ্যাট ইজ অ্যাডপশন অফ দ্য ইকোনমিক ক্রাইটেরিয়া ইন গ্রান্টিং দ্য রিজার্ভেশন। এদের ইকোনমিক ক্রাইটেরিয়াটা দেখতে হবে, তারপরে রিজার্ভেশন গ্রান্ট করো। আর কি বলছে, রিজার্ভেশন অফ অ্যানাদার 10% অফ জব ফর পুয়ার আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশন অফ হায়ার কাস্টদের 10% রিজার্ভেশন দিতে হবে, যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড আছে, যে পুয়ার মানে যারা গরিব, হু আর নট কভার্ড বাই দ্য এক্সিস্টিং স্কিম অফ রিজার্ভেশন। বুঝতে পারছো, মানে রিজার্ভেশন আরও ইনক্রিজ করা হয়েছে এই গভর্নমেন্ট, মানে অ্যাকচুয়ালি আর কিছুই না, ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য, ঠিক আছে। তো এই সমস্তগুলো কিন্তু, এই দুটো চেঞ্জ কিন্তু এই নরসিংহ রায়ের গভর্নমেন্ট করেছে। এরপরে দেখো কি বলছে, মন্ডল কেস 1992 সাল, ঠিক আছে। 1992 সালে কি বলছে, দ্য স্কোপ অ্যান্ড এক্সটেন্ড Article 16 Clause 4 provides for reservation of job in favor of backward classes examined through by the Supreme Court. এইবার কিন্তু সুপ্রিম কোর্ট পিকচারে চলে আসলো। দেখো, এই যে গভর্নমেন্ট বা যে সরকারই আসে, এরা এই রিজার্ভেশনটাকে নিয়ে কিন্তু একটা খেলা খেলে, মানে এই খেলাটার উপরে বেস করে কিন্তু সরকার ওঠা নামা সে সমস্তগুলো করে। তো এরা কিন্তু চায় 100% রিজার্ভেশন দিয়ে দিতে পারলে ভালো হয়, বুঝতে পারছো। তো 100% মানে ব্যাপারটা হচ্ছে,
আমার আমার কোনো রকম মানে আমি যত রিজার্ভেশনের পলিসিগুলো বাড়াবো বা যত আমি এই সমস্ত কমিউনিটিকে ফেভার করব তত কিন্তু আমি ভোট বেশি পাবো। এই ভোট ব্যাংক পলিসির জন্য এবার কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু যখন পিকচার আসে, যখন তুমি জুডিশিয়াল রিভিউর মধ্যে আসবে, তখন সুপ্রিম কোর্ট কিন্তু বলে দেবে যে তুমি নিজে তোমার যতটা ক্ষমতা সেই ক্ষমতার মধ্যেই থাকো, বেশি যেন বাড়াবাড়ি করো না, সেই ব্যাপারটা কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ করে। ঠিক আছে, তো কী বলছে সুপ্রিম কোর্ট, যে কোথায় গেল, তো মন্ডল কমিশন যে এটা মানে এক্সটেন্ড করার চেষ্টা করি, মানে এখানে যে 1992 যেটা বলছি, হ্যাঁ 16 clause 4 হ্যাঁ কী বলছে, প্রোভাইড রিজার্ভেশন অফ জব ইন ফেভার অফ ব্যাকওয়ার্ড ক্লাস এক্সামিন থ্রু। সুপ্রিম কোর্ট পাওয়ারে চলে এসে সুপ্রিম কোর্ট রিজেক্টেড দ্য অ্যাডিশনাল রিজার্ভেশন 10%, যে 10% যে অ্যাডিশনাল রিজার্ভেশন দেওয়া হচ্ছিলো হ্যাঁ ফর পুয়ার, আর এটা কিন্তু রিজেক্ট করা দেওয়া হয়েছিল। কারণ এখানে দেখো ফর হায়ার সেকশন অ্যান্ড আপহেল্ড দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ 27% ফর ওবিসি। তাহলে 27% ফর ওবিসি এটা কিন্তু মানে আপহেল্ড করা হয়েছিল, মানে এটা নিয়ে আসা হয়েছিল উইথ কন্ডিশন দেওয়া হয়েছিল কিছু, বলছে দ্য অ্যাডভান্স সেকশন এবং ওবিসি দে আর ক্রিমিলিয়ার শুড বি এক্সক্লুডেড ফ্রম দ্য বেনিফিশিয়ারি, মানে যে যারা ক্রিমিলিয়ার মানে যাদের অলরেডি তারা যারা ইকোনমিক্যালি হেলদি তাদের জন্য কিন্তু নয়, ফর অনলি ফর নন ক্রিমিলিয়ার। তাহলে এইটা যে 27%-এর রিজার্ভেশন দিচ্ছে অনলি ফর নন ক্রিমিলিয়ার, বোঝা গেল। তারপরে বলছে নো রিজার্ভেশন ইন প্রমোশন, রিজার্ভেশন শুড বি কনফাইন্ড টু দ্য ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অনলি। হ্যাঁ ইনিশিয়াল মানে কোনো অ্যানি এক্সিস্টিং রিজার্ভেশন ইন প্রমোশন ক্যান কন্টিনিউ ফর 5 years অনলি। দেখো বলছে যে এই যে রিজার্ভেশন ফর প্রমোশন মানে রিজার্ভেশন এই যে প্রমোশনের মধ্যে মানে কোনো একটা পার্টিকুলার কমিউনিটি চাকরি পেলো, আবার প্রমোশনে গিয়েও রিজার্ভেশন পাচ্ছে। তো এইখানে কিন্তু এটা নিয়েও বলেছে নো রিজার্ভেশন ইন প্রমোশন, হ্যাঁ মানে রিজার্ভেশন শুড বি কনফাইন্ড ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অনলি, শুধু ইনিশিয়ালি যখন অ্যাপয়েন্ট করা হবে তখন কিন্তু এর মধ্যেই লিমিটেড থাকতে হবে। হ্যাঁ কোনো এক্সিস্টিং রিজার্ভেশন মানে প্রমোশনের সময় কোনো রিজার্ভেশন এই সমস্ত পলিসিগুলোকে কিন্তু এক্সক্লুড করা হচ্ছে। ঠিক আছে, আর কি বলছে টোটাল রিজার্ভেশন শুড নট বি এক্সেপ্ট 50%। 50%-এর ওপরে আমি একটু আগেই বলছিলাম এর বেশি কিন্তু রিজার্ভেশন সম্ভব না। ঠিক আছে, এটা কিন্তু বলা হয়েছে। হ্যাঁ এক্সেপ্ট ইন সাম এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন, কী সিচুয়েশন, ক্যারি ফরওয়ার্ড রুল। ক্যারি ফরওয়ার্ড রুল মানে মনে করো যদি 100টা সিট থাকে তার মধ্যে মনে করো এসসি 15টা, 7.5টা মনে করো এসটি, আর এটা মনে করো এসসি। এবার এই বছর যে ভ্যাকান্সিটা ছিল তাতে 10টা সিট ভরেছে, 5টা সিট অলরেডি ভরেনি, তাহলে এই 5টা সিট কিন্তু পরের বছরের জন্য ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, বোঝা গেল। কিন্তু 5টা সিট ক্যারি ফরওয়ার্ড হবে তার মানে এই পরের বছর 100টার মধ্যে ঢুকবে না, এটা আলাদা একটা ইয়ে হবে। ঠিক আছে, তো এই 5টা সিট ক্যারি ফরওয়ার্ড বা যে কটা সিট ভ্যাকেন্ট থাকছে এসসি এসটি কমিউনিটির তাদেরটা ওই যে ওখানে হচ্ছে ক্যারি ফরওয়ার্ড এক্সেপ্ট দ্য ক্যারি ফরওয়ার্ড রুল। এই ক্যারি ফরওয়ার্ড যেটা হচ্ছে ওটা কিন্তু নয়, ওর মধ্যে গণ্য করলে হবে না 50%-এর মধ্যে, ওটা আলাদা কেস। ইন কেস অফ আনফিল্ড ভ্যাকান্সিজ ইজ ভ্যালিড শুড নট ভায়োলেট 50% রুল। A permanent statutory body should be established to examine complaints of over inclusion and under inclusion in the list of OBC। তো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে কি বলছে, আফটার রুলিং অফ সুপ্রিম কোর্ট দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন দ্য ফলোয়িং অ্যাকশন। কী কী অ্যাকশন নিয়েছে, এই যে রামনন্দন কমিটি 1993 সালে এসেছিল, কী করেছিল, অ্যাপয়েন্টেড টু আইডেন্টিফাই ক্রিমিলিয়ার, কারা ক্রিমিলিয়ার সেটা আইডেন্টিফাই করে অ্যামং দ্য ওবিসি। হ্যাঁ এবার দেখো ন্যাশনাল কমিশন, ঠিক আছে, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস NCBC, National Commission for Backward Classes was established in 1993, very very important, by an act of parliament for inclusion and exclusion from list of caste notified as backward for job reservation। দেখো এই যে ওবিসি ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার এই ব্যাপারটা কিন্তু এই ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এইরা কিন্তু এই সমস্ত দেখাশোনা করে। মাঝে মাঝেই দেখবে এসডি অফিসে ছুটতে হয় যারা ওবিসি ক্যান্ডিডেট, হ্যাঁ তারা মানে ক্রিমিলিয়ার নন ক্রিমিলিয়ার এটা কিন্তু আপ টু ডেট করতে হয় যে তুমি কী আপাতত এই মুহূর্তে কী আছো। তো এই এটা নয়তো কিন্তু ভ্যালিড করে না, 3 মাসের ওপরে কিন্তু ভ্যালিড হয় না। তো
এই জন্য মাঝে মাঝে ছুটতে হয় কার কাছে ছুটে, এই যে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, এরা কিন্তু এটা দেয়, অথরিটিটা দেয়, ঠিক আছে। তো যাই হোক, এই বেশি মানে এক্সক্লুশন ইনক্লুশন এরাই করছে, ঠিক আছে। আর নোটিফাই করে যে হ্যাঁ এই লোকটা এখনও পর্যন্ত নন ক্রিমিলিয়ারের মধ্যে আছে, এখনও ক্রিমিলিয়ারের মধ্যে আসেনি, ঠিক আছে। আর কি করছে, নালিফাই মানে বাদ দিয়ে দিয়েছে, মানে নালিফাই দ্য রুলিং উইথ রিগার্ড টু দ্য রিজার্ভেশন ইন প্রমোশন, এটা কিন্তু নালিফাই করা হয়েছে। প্রমোশনের রিজার্ভেশনটা এটা নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছে, মানে এটাকে ডিলিট করে দেন। দ্য 77 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াজ এনাক্টেড ইন 1995, 1995 সালে কী হলো, 77 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসলো। অ্যাডেড এ নিউ প্রভিশন ইন আর্টিকেল 16, তাহলে আর্টিকেল 16-এ একটা নতুন প্রভিশন কিন্তু অ্যাড করা হলো। কী করা হলো, এম্পাওয়ার্স দ্য স্টেট টু প্রোভাইড রিজার্ভেশন ইন প্রমোশন, ঠিক আছে, of any service under the state in favor of SC/ST that are not adequately represented in the state service. ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, নালিফাই দ্য রুলিং উইথ রিগার্ড টু দ্য রিজার্ভেশন ইন প্রমোশন, ঠিক আছে, এটা কিন্তু নালিফাই করেছে। আর কি বলছে, 77 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াজ ইনাক্টেড ইন 1995, 1995 সালে অ্যাক্ট ইনাক্ট হয়েছে, এবং অ্যাড করা হয়েছে, অ্যাডেড এ নিউ প্রভিশন ইন আর্টিকেল 16, 16-তে একটা নতুন প্রভিশন করা হয়েছে আর্টিকেল 16-তে, এম্পাওয়ার্স দ্য স্টেট টু প্রোভাইড রিজার্ভেশন ইন প্রমোশন অফ এনি সার্ভিস আন্ডার দ্য স্টেট ইন ফেভার অফ দ্য SC অ্যান্ড ST, বোঝা গেল। SC/STদের ইন ফেভার অফ SC/STদের উপরে কিন্তু এই একটা রিজার্ভেশন ইন প্রমোশনের যে মানে প্রভিশন, সেটা কিন্তু আনা হয়েছে। দ্যাট আর নট অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড, মানে যারা ঠিকঠাক ওই অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড নয়, মানে 100টার মধ্যে 15টা সিটই ভরেনি, বুঝতে পারছো এই যে বিষয়টা। অ্যাডিকুয়েটলি মানে ঠিকঠাক করে এদের রিপ্রেজেন্টেশনই নেই, মানে এতটাই এরা সংখ্যালঘু হয়ে গেছে, ঠিক আছে। তাহলে স্টেট দ্যাট মানে ইন ফেভার অফ SC/ST দ্যাট আর নট অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড ইন দ্য স্টেট সার্ভিস, বোঝা গেল। তাহলে এরপরে দেখো 85th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2001 এসেছিলো, সেটা মানে কী বললো, কনসিকুয়েন্সিয়াল সিনারিও প্রমোশন বাই ভার্চু অফ রুল অফ রিজার্ভেশন ফর দ্য গভর্নমেন্ট সার্ভেন্ট বিলঙ্গিং টু দ্য SC/ST উইথ রেট্রোস্পেক্টিভ এফেক্ট ফ্রম দ্য, দেখো এটা এসেছিলো হচ্ছে 1995-তে 85th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 2001-এ গিয়ে ওটা কিন্তু কী হলো, লাগু হলো, ঠিক আছে। প্রমোশন বাই ভার্চু অফ রুল অফ রিজার্ভেশন ফর গভর্নমেন্ট সার্ভেন্ট বিলঙ্গিং টু দ্য SC/ST, বোঝা গেল। আর লাস্ট দেখো এটা বলছে ব্যাকলগ ভ্যাকান্সিস নালিফাইড বাই 81st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2000, নিউ প্রভিশন ইন আর্টিকেল 16 empowers the state to consider the unfilled reserve vacancy of a year as separate class of vacancies to filled in any succeeding year or years. তার মানে এখানে দেখো, তো অ্যাকচুয়ালি যেটা মানে এখানে দেখতে পাচ্ছ তোমরা, যেটা মানে এই যে 81st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 2000, এখানে একটা নতুন প্রভিশন কি যেটা আনা হয়েছে 16-তে, মানে এটা এম্পাওয়ার করেছে স্টেটকে যে আনফিল্ড যেটা রিজার্ভেশন, মানে 100টার মধ্যে 15টা সিট যেটা বলছিলাম, সেটা যদি ফিল না হয় তাহলে সেটা নেক্সট ইয়ারের জন্য সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং সেটা কিন্তু এই যে 15% এই ইয়ারে যে 50% যে রিজার্ভেশন, তার মধ্যে কিন্তু আসবে না। তার মানে আরও একবার বলছি, এই জায়গায় যদি তোমার কনফিউশন থাকে, আমি আরও একবার বলছি, দেখো এইখানে নালিফাই করা হয়েছে রুল যেটা রিজার্ভেশন ইন টার্মস অফ প্রমোশন, যেটা নালিফাই করা হয়েছিল সুপ্রিম কোর্ট। এবার এখানে কি বলছে যে 77 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা 1995-এ এসেছিলো, সেখানে একটা নতুন প্রভিশন দেওয়া হয়েছে, এবং কোনো একটা পার্টিকুলার স্টেটে যদি অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেটিভ না থাকে, মানে কোনো একটা স্টেটে কোনো একটা পার্টিকুলার কমিউনিটি ঠিকঠাক সিট ভরেনি, ঠিক আছে। এই জন্য এখানে কি বলছে, এম্পাওয়ার্স দ্য স্টেট টু প্রোভাইড রিজার্ভেশন ইন প্রমোশন অফ এনি সার্ভিস আন্ডার দ্য স্টেট ইন ফেভার অফ SC/ST, বোঝা গেল। তাহলে স্টেটের কাছে কিন্তু এই পাওয়ারটা দেওয়া হয়েছে। তারপরে কি বলছে 85th কনস্টিটিউশন যেটা, সেখানে কি বলছে, এখানে অ্যাকচুয়ালি যেটা বলা হয়েছে যে এই যে 1995 সালে থেকে যে একটা রিজার্ভেশন দেওয়ার একটা ইয়ে ছিল, এটা 2001-এ গিয়ে 85th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে গিয়ে এটা কিন্তু মানে পাওয়ারে এসছে বা এটা লাগু হয়েছে। দেখো, প্রমোশন বাই ভার্চু অফ
ভার্চু অফ রিজার্ভেশন ফর গভর্নমেন্ট সার্ভেন্ট বিলঙ্গিং টু SC/ST। তার মানে রেট্রোস্পেক্টিভ মানে এতদিন ধরে এখান থেকে 95-এরই এটাই ডেরাইভ করে এখানে কিন্তু গিয়ে সেই পাওয়ারটা মিলেছে এদের। আর ব্যাক মানে যেটা ভ্যাকান্সি যেটা বলছি, সেই ভ্যাকান্সির কনসেপ্টটা এই যে যখনই 81st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা বলছে, যখনই এরকম কিছু হচ্ছে যে ফিল হচ্ছে না, তাহলে সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে যাচ্ছে পরের বছরের জন্য। মানে কীরকম হচ্ছে দেখো, ক্যারি ফরওয়ার্ড মানে যদি 100টা সিট থাকে, 15টা সিট মনে করো SC-দের জন্য, এই 15টার মধ্যে মনে করো 5টা ভরেছে, 10টা আছে বাকি, তাহলে এই 10টা পরের বছর যে 50% রিজার্ভেশন দিচ্ছে প্লাস এই 10% রিজার্ভেশন, ঠিক আছে, এটা কিন্তু আলাদা একটা স্পেশাল মানে রিক্রুটমেন্ট ড্রাইভ বলে SDR হয়, স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ SRD, ঠিক আছে, এই বলে একটা এক্সাম হয়, ঠিক আছে, শুধু অনলি ফর SC/ST কমিউনিটির জন্য, ঠিক আছে, এই স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ বলে একটা এক্সাম হয়, সেটা এর সঙ্গে কিন্তু এই 50%-এর মধ্যে আসবে না, ঠিক আছে। তো সাচ ক্লাসেস অফ ভ্যাকান্সি নট টু বি combined with vacancy of the year in which they are being filled to determine ceiling of the reservation। তার মানে এখানে রিজার্ভেশন কিন্তু পরপর বেড়েই চলেছে, ঠিক আছে। ইন ব্রিফ, ইট এন্ডস 50% সিলিং অফ রিজার্ভেশন ইন ব্যাকলগ ভ্যাকান্সি। 76 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1994 প্লেসড, দেখো তামিলনাড়ুতে এরকম একটা কেস হয়েছিল, আমি এর আগেও বলছিলাম 50%-এর উপরে চলে, প্লেসড রিজার্ভেশন অ্যাক্ট অফ 1994 in 9th schedule to protect from the judicial review as it provided for 69% reservation for exceeding। দেখো এই তামিলনাড়ুতে যে কেসটা হয়েছিল সেখানে যে 50%-এর যে কনসেপ্টটা, এবার এইভাবে ক্যারি ফরওয়ার্ড হতে হতে এমন একটা কেস হয়েছে 69% রিজার্ভেশন চলে যাচ্ছে, ঠিক আছে। তখন একটা 9 শিডিউল বলে একটা শিডিউল অ্যাড করা হয়েছিল, এ তো জুডিশিয়াল রিভিউর মধ্যে আসলে তো নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে না, এই জন্য 9 শিডিউল বলে একটা নতুন শিডিউল অ্যাড করা হয়েছিল, হ্যাঁ, যাতে এটা জুডিশিয়াল রিভিউর মধ্যে না আনা যায়, এবং এ প্রোভাইড দিল রিজার্ভেশন 69% রিজার্ভেশন প্রোভাইড করা হয়েছিল, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটাই মানে ওই যে 10% যেটা বলছে ওটা 9 শিডিউলের মধ্যে মানে যদি কোনো একটা স্টেট নিয়েই চলে যায় তাহলে কিন্তু আর কিছু করার নেই, ঠিক আছে। তো এইরকম কিছু ঘটনা আমাদের ইতিহাসে কিন্তু আছে, আমাদের সংবিধান ঘাটলে দেখা যায়, এবং রিজার্ভেশন একটা মানে ভাইরাসের মতো বিষয়টার মানে এটা কখনোই মেটানো যাবে না। কখন মনে করো আমি যদি ইউপির যে মায়াবতী যখন সরকারে ছিলেন তখন কিন্তু মানে পার্টিকুলার ওনার কমিউনিটি যে মানে দলিত কমিউনিটিকে বেশি প্রেফারেন্স দেওয়া, ঠিক আছে, এরকম কিছু ছিল, বা মানে অ্যাকচুয়ালি এরা যখন আসে ক্ষমতায় তখন কিন্তু এই ধরনের আশা আকাঙ্ক্ষা দিয়েই কিন্তু মানুষের সিম্প্যাথি নিয়েই কিন্তু মানে এই রিজার্ভেশনের কনসেপ্ট দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি ভোট ব্যাঙ্ক পলিসিটা বা মনে করো কমিউনিজম যেটা জাতিবাদ ও সাম্প্রদায়িকতা এই সমস্ত করেই কিন্তু এই ভোট ব্যাঙ্ক পলিসিটা আসে, ঠিক আছে। এই ভোট ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু গভর্নমেন্ট ওঠা নামা করে, ঠিক আছে। তো আশা করি এটা বোঝা গেল মণ্ডল কমিশন, বিপি মণ্ডল, তার আন্ডারে কী কী হয়েছিল, কবে কবে এসেছিলো মোরারজি দেশাইয়ের সময়। তো যাই হোক এইগুলো টোটাল হচ্ছে 15-16 এইভাবেই আমরা বুঝলাম। আর ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেল। ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারে কোনো পার্টিকুলার আর্টিকেলের ওপরে এতটা লেকচার কিন্তু প্রোভাইড করা আমি অ্যাকচুয়ালি আমি জানতে চাই আদৌ এত লেন্দি বা এত ডিটেল লেকচার দরকার কি না, এটা অবশ্যই জানাবে, ঠিক আছে। যদি না হয় তাহলে আমি একটা ওভারঅল একটা আইডিয়া দিয়ে চলে যাব, সেটা দেখো, আপ টু ইউ, তোমাদের উপরে নির্ভর করছে তোমরা ডিটেলসে চাও নাকি একটু লেন্দি লেকচার, একটু আরও ভেঙে ভেঙে বিষয়টা আরও জানানো। তো টুডে আপ টু দিস আই থিঙ্ক ক্লাসটা বোঝা গেল, ভালো লাগলো, ঠিক আছে। থ্যাংক ইউ ফর লিসেনিং। জয় হিন্দ।